সবার জীবন থেকে ৭টা মাস কেটে গেল। এরই মধ্যে পরিবর্তন হয়েছে অনেক কিছু। আবিদের ছোট্ট দোকানটা এখন অনেক বড় হয়েছে। তার ব্যবসা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। ছোট্ট দোকানটা চেঞ্জ করে অনেক বড় দোকান নিয়েছে আবিদ। নিজের কাজের পাশাপাশি এখন দুজন কর্মচারী রেখেছে দোকানে। কেননা বড় দোকান একা সামলানো যায় না। নিজের সৎ থেকে হালাল টাকা দিয়ে শুরু করলে নিশ্চয় আল্লাহ তাতে বরকত ঢেলে দেন। পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। প্রতিদিনের মতো আজও আবিদ নাস্তা খেয়ে দোকানে যাবার জন্য রেডি হচ্ছিল। আবহাওয়া পরিবর্তনের জন্য হঠাৎ শরীর ভালো যাচ্ছে না। গতকাল রাত থেকে জ্বর, গলা ব্যথা, শরীর চলছে না যেন। তবু একবার দোকানে গিয়ে কর্মচারীদের কাজ বুঝিয়ে আসা দরকার। এরই মধ্যে ফারিয়া আবিদের জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে রুমে আসলো। আবিদকে রেডি হতে দেখে মৃদু রাগ দেখে বলল, কি ব্যাপার, রেডি হয়ে কই যাচ্ছ? কই আর যাবো, দোকানে। আবিদের ভাব শীতল উত্তর হাওয়া শুনে রেগে গেল ফারিয়া। পুনরায় কণ্ঠে রাগ মিশ্রিত করে বলল, তোমার শরীরে প্রচুর জ্বর, এই নিয়ে দোকানে যাবে মানে? মধ্যবিত্তদের এটুকু শরীর খারাপে কিছু হয় না। এরা সব সিচুয়েশনে নিজেকে সামলে নিতে জানে। আমার দোকানে কাজ আছে ফারিয়া, তবে তাড়াতাড়ি চলে আসবে, রাগ করো না কেমন? ফারিয়া দুধের গ্লাসটা টেবিলের উপর রেখে হঠাৎ আবিদকে পিছন থেকে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বলল, আমার এত টাকা চাই না। এই অসুস্থ শরীর নিয়ে তোমার কাজে যেতে হবে না। আগে সুস্থ হও, পরে সব হবে। কি করছো? যেতে দাও প্লিজ। শুনল না ফারিয়া। সে পুনরায় আরও একটু হাতের বাঁধন শক্ত করে ধরে আবেগী কণ্ঠে বলল, না, দেবো না, যাবে না। মানে যাবে না তুমি? আবিদ হাসলো। বউয়ের এমন আবেগময় আবদার কি উপেক্ষা করা যায়? হয়তো যায়। তবে আবিদ পারল না। মেয়েটাকে তাকে প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি ভালোবাসে। মাঝে মাঝে আবিদ চিন্তিত হয়, আনমনে ভাবে, আসলেই কি এতটা ভালোবাসা পাবার যোগ্য সে? এই মানুষটাকে কষ্ট দিতে মন সায় দিল না তার। আবিদ এক হাতে ফারিয়াকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আচ্ছা যাবো না, এবার খুশি তো? হুম, খুবই বেশি খুশি হয়েছি। আবিদকে চট করে ছেড়ে দুধের গ্লাসটা আবিদের হাতে তুলে দিয়ে ফারিয়া বলল, নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আবিদ বাধ্য ছেলের মতো খেয়ে নিল। ফারিয়া ব্যস্ত হয়ে বিছানা ঠিক করছে। সেদিকে আবিদ মুগ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়েটাকে যত দেখে তত মায়া হচ্ছে আবিদের। ফারিয়ার ছোট ছোট শাসন, কেয়ার, রাগ, অভিমান, আবিদের আবদারগুলো আবিদ বেশ উপভোগ করে। এই মেয়েটা তাদের গোটা জরাজীর্ণ ভেঙে যাওয়া পরিবারটাকে পুনরায় নতুন প্রাণ দিয়েছে। নিস্তেজ হয়ে যাওয়া প্রাণগুলো মন খুলে হাসতে শিখেছে। হঠাৎ আবিদের চোখে পড়তে দুজনের দৃষ্টি এক হয়ে গেল। আবিদকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেল ফারিয়া। আবিদ বুঝতে পেরে দৃষ্টি সরিয়ে নিল। তারপর গিয়ে বিছানায় গা এলিয়ে আর চোখে বারবার ফারিয়াকে দেখছে। হয়তো সৃষ্টিকর্তা প্রদত্ত নারীদের নিকট রয়েছে অসীম ক্ষমতা। একজন নারী যেমন একটা পুরুষকে নিমিষেই ভেঙে গুঁড়িয়ে দিতে পারে, ঠিক তেমনই কোনো এক মহিষী নারী ভেঙে যাওয়া পুরুষটিকে যত্ন করে নিজের সর্বস্ব ভালোবাসা দিয়ে তাকে পুনরায় উজ্জীবিত করতে পারে। কেননা বেশিরভাগ পুরুষ মানুষ হলো ভালোবাসার কাঙ্গাল। ঘরে বাইরে হয়রানি হয়ে এরা একটু শান্তি খুঁজে, একটু মানসিক শান্তি খুঁজে, আর কিচ্ছু না। তবে একটাবার সেই মানসিক শান্তির জায়গাটা পেয়ে গেলে সেই জায়গা আর হারাতে চায় না। নিজের সবটা জুড়ে দেয় সেই জায়গাটায়। তখন পুরুষটির হয়ে ওঠে মানুষটির উপর সম্পূর্ণ নির্ভরশীল। পুরুষ মানুষ অনেকটা চাপা স্বভাবের বটে। এরা চায় কেউ একজন আসুক, নিজ থেকে তার না বলা অনুভূতিগুলো বুঝুক, তাকে সবার থেকে আলাদাভাবে মূল্যায়ন করুক। এদের একটু নিজ থেকে যত্ন করে ভালোবাসলে নিজেকে বিলিয়ে করে দিতে পারে। জীবনে সঠিক জীবনসঙ্গী পাওয়ার ভাগ্যের ব্যাপার। সঠিক মানুষের কাছে সবাই অতি মূল্যবান। অনেক সময় দেখা যায় তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে যাওয়া মানুষটিকে কেউ অতি মূল্যবান ভেবে বুকে টেনে নেয়। মানুষটি তার কাছে হয় পৃথিবীর সব থেকে দামি উপহার। ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যে একটু অযত্ন করলে মহা ক্ষতি হয়ে যাবে। তেমনি ফারিয়া নিজ থেকে যত্ন ও ভালোবাসা দিয়ে আবিদের মনে জায়গা করে নিয়েছে। নিজের অধিকার নিজেই আদায় করে নিয়েছে। এখন আবিদও ফারিয়ার মাঝে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে। প্রথমে আবিদ ফারিয়ার থেকে নিজেকে গুটিয়ে নিত। তীক্ষ্ণ বুদ্ধিমতী ফারিয়া বুঝলো, না বুঝে ব্যাপারগুলো এড়িয়ে যেত। একবার ভয়ঙ্করভাবে ভেঙে যাওয়া মানুষগুলো কি এত সহজে কাউকে পুনরায় আবার নতুনভাবে ভালোবাসতে পারে? না, পারে না খুব সহজে। একবার আঘাতপ্রাপ্ত মানুষগুলি যে ভয় হয় পুনরায় অন্য কাউকে বিশ্বাস করতে, তেমন এদের সঠিক যত্ন নিলে তারা পুনরায় উজ্জীবিত হয়ে প্রাণ সঞ্চার হতে পারে। ফারিয়া বুঝতে নিজ থেকে এসব নিয়ে ঝামেলা না করে আবিদকে সময় দিয়েছে। একটু একটু করে আবিদের সাথে মিশছে সে। যদিও আবিদ কখনো প্রকাশ করছে না তার মনের অনুভূতি, তবে ভেঙে যাওয়া মানুষটা পুনরায় আবার কাউকে ফিল করছে। ভালোবাসি সবসময় মুখে মুখে বলতে হয় না, তার কাজকর্মের মাধ্যমে ফুটে ওঠে। অপর মানুষটা তার কতখানি জুড়িয়ে আছে। ফারিয়া রুম গুছিয়ে রুম থেকে চলে আসার জন্য পা বাড়াতে আবিদ উঠে তার হাত ধরে ফেলল। হকচকিয়ে গেল ফারিয়া। নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, কি হচ্ছে? কি ছাড়ুন? আমার কাজ আছে এখানে। না, ছাড়বো না। এত দূর দূর করছো কেন? একটু পাশে বসো আমার। দূরে থাকবো না তো কি করবো? আপনি তো আমাকে ভালোবাসেন না। এখন অবধি একটা বার বললেন না ভালোবাসি। একরাশ অভিমান নিয়ে বলল ফারিয়া। আবিদ ফারিয়াকে নিজের পাশে বসিয়ে মৃদুকণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি না তার মানে এই নয় আমি তোমাকে ঘৃণা করি।
তুমি আমার কাছে থাকলে আমার ভালো লাগে, তোমার স্পর্শগুলি বারবার পেতে ইচ্ছা করে, তোমার হাজারটা কথা মুগ্ধ হয়ে শুনতে ইচ্ছা করে। তার মানে আপনি আমাকে ভালোবাসেন? মুখে একবার বললে কি এমন ক্ষতি হয়? বলুন না একবার ভালোবাসি, উচ্ছ্বাস নিয়ে বলল ফারিয়া। ভালোবাসি শব্দটা আমি খুব ভয় পাই ফারিয়া। এটা বললে যদি তুমি হারিয়ে যাও সবার মতো করে, নতুন করে কাউকে হারিয়ে পুরনোয় বাঁচার মতো শক্তিটুকু অবশিষ্ট নেই আমার। এটা না বললে কি হয় না? আবিদের সহজ স্বীকারোক্তি শুনে মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল ফারিয়া। সব মেয়ে চায় তার প্রিয় পুরুষের মুখের থেকে কারণে অকারণে ভালোবাসি কথাটা শুনতে, অথচ মানুষটা মচকাবে তাও ভাঙবে না, ভালোবাসবে অথচ মুখে বলবে না। ফারিয়ার নিরুত্তর দেখে আবিদ ফারিয়ার গাল ছুঁয়ে বলল, কি হলো, কথা বলছে না কেন? না তেমন কিছু না, বলো তুমি, আমি শুনছি। আবিদ বিছানায় শুয়ে পড়লো, তারপর হাই তুলতে তুলে বলল, থাক, বলতে হবে না, আমার মাথাটা ব্যথা করছে ভীষণ, একটু মাথায় হাত বুলিয়ে দিবে? ফারিয়া মুচকি এসে বিনা বাক্যে পরম যত্ন করে আবিদের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। আবিদ চোখ বন্ধ করে অনুভব করছে ফারিয়ার স্পষ্ট। মিনিট 10 পরে আবিদের সাড়া না পেয়ে ঘুমিয়ে গেছে ফারিয়া। আবিদের কপালে হুট করে একটা ভালোবাসার পরশ কপালে ছুঁয়ে দিয়ে বলল, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আমার প্রিয়তমা। আবিদ সজাগ ছিল, ফারিয়ার লজ্জা পাবে ভেবে চোখ খুলল না। তার ভিতরটা জুড়ে এক অজানা ভালো লাগা ছেয়ে গেল নিমেষে। কালো মেঘগুলি বোধহয় হাজবেন্ডকে একটু বেশি ভালোবাসে বলে মনে হচ্ছে আবিদের নিকট। সে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানালো তার জীবনের সাথে এমন একটা মানুষকে জুড়ে দিবার জন্য। ফারিয়া আরও কিছুক্ষণ আবিদের দিকে তাকিয়ে তার সাবধানী পায়ে রুম থেকে বেরিয়ে আসলো শাশুড়ি রুমে। আবিদা এখনও ঘুমাচ্ছে। সুমনা বেগম এতক্ষণ কোরআন তিলাওয়াত করছিল। ফারিয়াকে দেখে বদ্ধ করলো পড়া। তারপর মৃদু হেসে বলল, আয় মা, আমার কাছে বস, আমার তেলাওয়াত শেষ হয়ে গেছে। ফারিয়া মৃদু হেসে শাশুড়ির নিকটে গিয়ে বসলো। তারপরে দুজনে মিলে এটা সেটা বলছে আর খিলখিল করে হাসছে। সে হাসির শব্দ আবিদের কান অবধি পৌঁছালো। মায়ের হাসি মুখ মুখশ্রী দেখে মনে মনে তৃপ্তির ঢেকুর গিলল আবিদা। সুমনা বেগমের শরীর আগের তুলনায় অনেকটা বেশি সুস্থ। শুধু ওষুধ আর ডক্টর দেখালে হয় না, সঠিক যত্ন নিতে অসুস্থ মানুষটাকে। ফারিয়া মায়ের মতো শাশুড়ির যত্ন নিয়ে সুস্থ করে চলছে। জসিম শিলার সাথে দিব্যি সংসার করছে। সেদিন শিলাকে নিয়ে এসেছে নিজের কাছে, তার জীবনে কোনো কিছুর অভাব নেই আর। এত সুখের ভিতরে হঠাৎ 8 বছরের বাচ্চা মেয়েটা অসুস্থ হয়ে গেল। আজ 2 মাস ধরে বিছানায় পড়ে আছে। কত ডাক্তার দেখাচ্ছে, কেউ রোগ নির্ণয় করতে পারছে না। জসিম নিজের দোকানে যাবার আগে মেয়ের রুমে আসলো। মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। স্নেহাতুর হাত দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটার করুণ মুখ করে ভিতরটা নড়ে বড়ে করে দেয়। বাবা যতই খারাপ হোক, মেয়েদের একটু বেশি ভালোবাসেন। মাঝে মাঝে মনে হচ্ছে তার গড়া পাপের শাস্তি এই ছোট্ট নিষ্পাপ বাচ্চা মেয়েটা পাচ্ছে। আল্লাহর নিকট ক্ষমা চায় বারবার। মনে প্রাণে চায় তার মেয়েটা সুস্থ হোক। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল জসিম। অতঃপর কোমল কণ্ঠে মেয়েকে ডাকলো, আম্মা। চোখ দুটো খুলল ছোট্ট জিনিয়া। বাবার মুখের দিকে তাকিয়ে হাসলো মলিন মুখে। জসিম পুনরায় আবার বলল, আমি দোকানে যাচ্ছি আম্মা, তোমার জন্য কি আনবো বলো? বাবা, আমার জন্য গরুর মাংস আনবে, আমার খুব খেতে ইচ্ছা করছে। জসিম মেয়ের কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা আম্মা, আমার মা যখন বলছে অবশ্যই আনবো। আমি এবার যাই। জিনিয়া মাথা দুলিয়ে সম্মতি দিল। জসিম রুম থেকে বেরিয়ে পড়ল। আবার একবার পিছনে তাকিয়ে দেখল মেয়েকে। অতঃপর দোকানে গেল। না, এখনো ভালো লাগছে না তার। শিলার সাথে একটু কথা বলে নিল। দোকানের কর্মচারীদের সবকিছু দেখিয়ে বাজারে গেল জসিম। আজ কেমন যেন মনটা ছটফট করছে তার, তাই তাড়াতাড়ি বাজার করে বাসায় যাবে। মেয়েকে নিয়ে গরুর মাংস দিয়ে একসাথে দুপুরে ভাত খাবে। দেরি না করে খুশি মনে ছেলে মেয়েদের পছন্দ মতো ব্যাগ ভর্তি বাজার করে বাইক স্টার্ট দিল জসিম। কিছুদূর যেতে ফোনটা বেজে উঠল। বাইক একপাশে থামিয়ে ফোনটা হাতে নিয়ে দেখল এক কর্মচারী রহমান আলীর ফোন। যা দেখে বিরক্ত হলো জসিম। মুখ দিয়ে বেরিয়ে আসলো অকথ্য গালাগালি। একটু আগে সব কিছু বুঝিয়ে দিতে আসতে না আসতে ফোন দেওয়া তাদের শুরু। তাদের ক্রোধিত হয়ে ফোন রিসিভ করার কিছু কটু কথা শোনার আগে ওপাশ থেকে মানুষের হইচই কানে আসলো জসিমের। সে ব্যস্ত হয়ে বলে, হ্যালো হ্যালো রহমান, কি হয়েছে, কোথায় তুই? স্যার, সর্বনাশ হয়ে গেছে, আমাদের মার্কেটে আগুন লেগেছে, সব পুড়ে যাচ্ছে স্যার, সব পুড়ে যাচ্ছে। মুহূর্তে মুখটা বিষণ্ণতা ছুঁয়ে গেল। আতঙ্কিত হয়ে মাথার হাত রাখলো জসিম। তার কত সাধনার পরে গড়ে তোলা এই ব্যবসা, এভাবে সব পুরো ছাই হয়ে যাবে না? না, এ হতে পারে না, তাকে কিছু একটা করতে হবে। হিতাহিত জ্ঞান হারিয়ে জসিম দ্রুত ফুল স্পিডে বাইক স্টার্ট দিল। হুট করে কোথা থেকে একটা ট্রাকের মুখোমুখি হয়ে ধাক্কা খেয়ে পুনরায় চলন্ত ট্রাকের নিচে চাপা পড়ল জসিম। আকাশ পাতাল একটা চিৎকার করে আল্লাহ গো! মুহূর্তে জসিমের দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে গেল ওই দূর আকাশে। ঘটনা এত দ্রুত হলো কেউ কিছু বুঝে ওঠার আগে রাস্তার সাথে পিষে গেল জসিম। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটে পড়ে রইল জসিমের নিস্তেজ হওয়া দেহখানা। মেয়ের সাথে গরুর মাংস দিয়ে ভাত খাওয়া আর হলো না। চিরবিদায় নিয়ে চলে গেল জসিম। রাস্তা টকটকে লাল রক্তে মাখামাখি। এমন নির্মম মৃত্যু দেখে আতঙ্কিত মানুষ চেহারা থেতলে গেছে, মাথার মগজ ছিটকে গেছে দূরে, পেট ফেটে নাড়ি ভুড়ি আলাদা হয়ে গেছে।
মানুষটাকে শনাক্ত করা অবধি পারছে না। মুহূর্তে পুলিশ, সাংবাদিক, সাধারণ মানুষ জড়ো লাশ দেয়। উম বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ডের কিনারায় বসে আছে ঋতু। নাক দিয়ে রক্ত পড়ছে আর এক হাত দিয়ে মুছছে। অপর হাতে রয়েছে একটা থালা। পরনে ময়লা রক্তে ভরপুর বিভিন্ন জায়গা থেকে ছেঁড়া একখান কাপড়, যা দেখে অনেক বড় ঘরের ভদ্রলোকরা নাক ছিটকিয়ে চলে যায়। কেউ দয়া করে ২ পয়সা দিয়ে যায়। সবকিছু হারিয়ে আজ তার স্থান হয়েছে রাস্তায়। উন্নত চিকিৎসার অভাবে শরীরে শুধু হাড্ডিগুলো আর নিঃশ্বাসটা রয়ে গেছে। নিজের কাছে যতটুকু সম্বল ছিল নিজের চিকিৎসার জন্য খরচ করেছে ঋতু। তাতে কিছু হলো না। টাকা নেই, কাজ করার শক্তি নেই। একেবারে নিঃস্ব হয়ে পথে ঘুরছে মেয়েটা। ৪ মাস হয়ে গেছে ঢাকা শহর ছেড়ে বরিশালে এসেছে। এই বাস স্ট্যান্ডে থাকছে সে। মানুষ দয়া করে কিছু দিলে তবেই পেটে পড়ে। না হয় না খেয়ে থাকতে হয় সারাদিন। ঋতু মনে হচ্ছে সৃষ্টিকর্তা যেন পৃথিবীর সমস্ত কষ্ট দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত করেছে। একটা বাস এসে থেমেছে মাত্র। মানুষজন আসছে যাচ্ছে। ঋতু চারপাশে তাকিয়ে মানুষজনের নিকট কিছু টাকা চেয়েছে। কেউ খুচরো টাকা দিচ্ছে, কেউ বা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মাঝে নিজের ভাগ্যের উপর খুব মায়া হয়। কি জীবন, কি হয়ে গেল তার। চারপাশে এত মানুষ অথচ তার আপন বলতে কেউ নেই। কতবার নিজেকে শেষ করতে গিয়েও মস্তিষ্ক তাকে বাঁচিয়ে দিছে। ঋতু জানে আত্মহত্যা মহাপাপ। তাই তো বাঁচিয়ে রেখেছে নিজেকে। পৃথিবীতে তো আর এতটুকু শান্তি মিলল না। মরার পর যদি একটু শান্তির আশা করবে না সে। এই জন্যই তো আজও দেহটা পড়ে রয়েছে তিক্ত পৃথিবীতে। না হয় সেই কবে শেষ করে দিত নিজেকে। দুপুর গড়িয়ে গিয়ে পড়েছে, এই অবধি পেটে কিছু পড়েনি। এখন খুব খিদে লাগছে, সাথে জল তৃষ্ণা। আজকে যা পেয়েছে থালা থেকে উঠিয়ে ভাতের মুঠোয় গুজে নিল কয়েকটি টাকার নোট। এই টাকা, কাগজের টাকাগুলোর যত মূল্য পৃথিবীতে। অতঃপর অচল দেহটা টেনে টুনে লাঠি ভর করে সামনের একটা টঙের দোকানে যাচ্ছে। দূর থেকে মানুষের ভিড়। কেউ চা, সিগারেট, পান খাচ্ছে, কেউ বা খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে। ঋতু এগিয়ে যেতে চোখ পড়ল টিভির সামনে। মুহূর্তের কানে ভেসে আসছে একজন সাংবাদিক মহিলা ব্রেকিং নিউজ দেখাচ্ছে। আজকের ব্রেকিং নিউজ, গতকাল টেকনিক্যাল রোডে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে এক যুবকের নির্মমভাবে প্রাণ গেল। পুলিশ ২৪ ঘন্টা তদন্ত করে লোকটির পরিচয় নিশ্চিত হলো। লোকটির নাম জসিম। পেশায় ব্যবসায়ী ছিলেন। দেশের বাড়ি বরিশাল। কিছুক্ষণ আগে পুলিশ তার মৃতদেহ তার স্ত্রী, সন্তানের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে। পরমুহূর্তে ভিডিও ফুটেজ আসলো, যাতে নির্মম কিছু দৃশ্য দেখা যাচ্ছে, তবে লোকটির অবয়ব অনুমান করা যাচ্ছে না। তার পাশে জসিমের ছোট্ট একটা ছবি ভেসে আসলো। দোকানের লোকজনের হাহুতাশ করে একজন আরেকজনকে বলছে, ইস কি মৃত্যু দেখছো ভাই, লোকটা কি কষ্টই টানা হয়েছে, শান্তিতে মরবারও পারল না, আল্লাহ ক্ষমা করুক। হঠাৎ ঋতু গলা ফাটিয়ে উচ্চস্বরে বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর বিচার, আল্লাহর বিচার। পৃথিবী থেকে একটা কীটপতঙ্গ দূর হলো। কথা শেষ করে হাসলো ঋতু। মুখে কি স্নিগ্ধ প্রশান্তির হাসি। পরমুহূর্তে নিজের হাতে থাকা টাকাগুলো নিয়ে ছুটে গেল মসজিদের দিকে। আজ এগুলো খুশি হয়ে মসজিদে দান করে দিবে। নিজের ক্ষুধা যেন উবে গেছে। গায়ের অদ্ভুত একটা শক্তি অনুভব করছে ঋতু। সে লাঠি ছাড়াই হাসি মুখে দৌড়াচ্ছে। দোকানে থাকা মানুষগুলো অবাক হয়ে দেখছে ঋতুকে। কারো মৃত্যুর খবর শুনে কেউ এভাবে হাসে? নিশ্চয়ই মেয়েটা পাগল। লোকগুলো আর বুঝলো না ঠিক কতটা কষ্ট, তার থেকে কতটা ব্যথা পেলে একটা মানুষ নির্মম মৃত্যু সংবাদ শুনে কেউ এতটা খুশি হয়। অ্যাম্বুলেন্স করে জসিমের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে দাফন করার জন্য। বাড়িতে লোকজন বেশ আনাগোনা। মানুষ আসছে যাচ্ছে, কেউ বা হাউতাশ করছে, কেউ বা নিন্দা। লাশের পাশে বসে গুনগুন করে কাঁদছে শিলা। তার কান্না দেখে ছেলেমেয়ে দুটোই কাঁদছে। সুখ নামক জিনিসটা তার ভাগ্যে হয়তো সৃষ্টিকর্তা দেয়নি। সংসার জীবনে জসিম ছিল বড্ড উদাসীন, অন্য নারীত্বে আসক্ত। তারপরও সব কিছু মেনে নিয়েছে শিলা। ছেলেমেয়ে দুটো মুখের পানে তাকিয়ে আস্ত জীবনটা পড়ে রইল বিয়ে নামক আবদ্ধ হয়ে এক অমানুষের সাথে। সবকিছু ছেড়ে ছুড়ে যেই না মানুষটা তাকে একটু ভালোবাসলো, অমনি দুনিয়া থেকে গত হলো মানুষটা। একটু ভালো থাকার জন্যই তো স্বার্থপর হয়ে জসিমের সমস্ত অন্যায় মেনে নিয়েছিল। ভালো আর থাকলো কই? একটু সুখের মুখ দেখার আগে তো স্বামী নামক মানুষটা তাকে একা করে চিরবিদায় নিল। তবে কি কাউকে ঠকিয়ে মানুষ বেশি দিন সুখী হতে পারে না? না, পারে না। সাময়িক সময়ের জন্য সুখ মিললে এই সুখ চিরস্থায়ী হয় না। কারো সুখ শান্তি ছিনিয়ে নিয়ে কাউকে ঠকিয়ে কমিশ গেলেও কেউ সুখী হতে পারে না। হঠাৎ মানুষের ভিড় ঠেলে লাঠিতে ভর দিয়ে এলাকার এক বৃদ্ধা মুরব্বী আসলো। জসিমের নিথর হয়ে পড়ে থাকা শরীরটা দেখে আফসোস স্বরে বলল, বেশি চেতলে আল্লাহ দুনিয়া হেগো বেশি দিন রাহে না। আল্লাহর বিচার আছে, বিচার আছে। খুব বেশি উড়াল দিছিলে না, তাই আল্লাহ ঠাস কইরা পাংখা খান ছিঁড়া লেছে। এইবার কবরীকে যত খুশি উইড়া বেড়াও বাছা। বৃদ্ধ পুরুষটির কথা শুনে বুকটা ভারী হয়ে গেল শিলার। মানুষটা যেমনই ছিল না তার তো অর্ধাঙ্গিন। এই মানুষটারকে নিয়ে এসব শুনতে বড্ড খারাপ লাগছে তার। মুহূর্তে কেউ একজন বৃদ্ধার সাথে তাল মিলিয়ে মানুষ সেটা দিকেই বলছে। কেউ বা নীরব দর্শক হয়ে শুনছে। মৃত্যু ব্যক্তির লাশের সামনে বসে মানুষের এমন আলোচনা সমালোচনা
দেখে তাজ্জব বনে গেল একজন আলম। উনি সবার উদ্দেশ্যে বলেন, আপনারা দয়া করে চুপ করুন। আল্লাহ কার মৃত্যু কিভাবে রেখেছেন আমরা কেউ জানি না। যার মৃত্যু যেভাবে ভাগ্যে আছে সেভাবেই হবে। কে নিষ্পাপ কে গুনাহগার একমাত্র উপর আল্লাহ বলতে পারেন। তাই এসব বলে নিজের কাঁধে গুনাহর পাল্লা ভারী করবেন না। এসব আলোচনা বন্ধ করুন। সম্ভব হলে দোয়া করুন না তার জন্য। হুজুরের কথা শুনে সাময়িক সময়ের জন্য চুপ করল উপস্থিত সবাই। অতঃপর বিকেল 4টায় জসিমের জানাজায় নামাজ পড়ে কবরের স্থানে লাশ দাফন করা হলো। লাশ রেখে যার যার ঘরে ফিরল, শুধু অন্ধকারে কবরে পড়ে রইল জসিম। শুভ্রময় সকাল, রৌদ্রময় প্রকৃতি। ফারিয়া এখনো ঘুমাচ্ছে। গতকাল রাতে রাত জেগে পড়ার পরে দুচোখ ভর্তি ঘুম টইটুম্বুর। পড়ালেখা নিয়ে কারো কোনো আপত্তি নেই। আবিদ চায় ফারিয়া যত ইচ্ছে পড়ুক, সে পড়াবে ফারিয়াকে। বিনিময়ে তার সন্তানরা শিক্ষিত আদর্শ একজন মা পাবে। রোদের তেজ তীব্র থেকে তীব্রতর হয়ে ছড়িয়ে পড়েছে ধরিনীর বুকে। যা জানলার পর্দা ভেদ করে এক ফালি রোদ এসে চোখে মুখে আশ্রে পড়ল ফারিয়ার। সাথে সাথে চোখ মুখ কুচলে ফেলল মেয়েটা। আস্তে ধীরে চোখ খুলতে লাফ দিয়ে বসে পড়ল। চারদিকে রোদে ভরপুর। তার মনে অনেক বেলা হয়ে গেছিলে। এতক্ষণও কীভাবে ঘুমালো সে? আজ তার অনার্স ফাইনাল পরীক্ষা শুরু, অথচ সে মাত্র উঠল, কেউ ডাকলো না তাকে। কত কাজ বাকি তার, কখন করবে সে? মোবাইল হাতে নিয়ে সময় দেখল। সময় 8টা 30। আরও কিছু না ভেবে দ্রুত ফ্রেশ হয়ে রান্নাঘরে ছুটে গেল ফারিয়া। রান্নাঘরে এসে দেখল সুমনা বেগম নাস্তা তৈরি করছে আর আবির তাকে এটা সেটা করে সাহায্য করছে। তা দেখে বিস্মিত চোখে ব্যস্ত কণ্ঠে ফারিয়া বলল, এগুলো কী করছেন আম্মা? আপনি অসুস্থ শরীর নিয়ে রান্নাঘরে আসলেন কেন? আমাকে ডাকলেই হতো। আমি বেশ সুস্থ আছি মা, এত ব্যস্ত হতে হবে না তোকে। তুই তো প্রতিদিন তো তুই এক হাতে সব করিস। আমি না হয় তোর পরীক্ষা কঠিন একটু কষ্ট করলাম, মেয়ের জন্য এটুকু করতে পারি মা। তবু আপনি একা একা কষ্ট করতেন গেলেন কেন আম্মা? আসলে কাল অনেক রাত অব্দি পড়তেছি, তাই উঠতে পারিনি। অপরাধীর মতো মাথা নত করলো ফারিয়া। যা দেখে সুমনা বেগম হেসে ফেললো। তারপর আহ্লাদে গণ্ড বলল, পাগলি মেয়ে, এত কৈফত দিতে হবে না তোকে। যা তোর মেয়েকে নিয়ে খেতে বস, আমার রান্না শেষ। ফারিয়া দেরি করলো না, আবিদাকে ঘুম থেকে ডাকতে শুরু করলো। শাশুড়ির আচরণে মনে মনে ভীষণ খুশি হয়েছে ফারিয়া। ভাগ্যক্রমে এমন ফ্যামিলি পেয়েছে সে। আগে নিজের ভাগ্যকে নিয়ে কত আফসোস করতো সে, এখন আর কোনো আক্ষেপ নেই তার। নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হচ্ছে তার। ফারিয়া যাওয়ার দিকে তাকিয়ে রইল আবিদ। সে নীরব দর্শক হয়ে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনল। এরা বউ শাশুড়ি এমন একটা ভাব দেখাচ্ছে, এখানে যে তৃতীয় একজন হয়ে উপস্থিত রয়েছে তা যেন তাদের চোখেই পড়ছে না। কেউ তাকে পাত্তাই দিচ্ছে না। এরই মধ্যে সুমনা বেগম ধমকের সুরে বলল, কিরে এখানে কেন দাঁড়িয়ে আছিস? রুটিগুলো নিয়ে টেবিলের উপর রাখ। মায়ের ধমক শুনে আবিদ নিজেকে মনে হলো এদের বেতনভুক্ত কাজের লোক সে। আবার কিছু একটা মনে করে হাসলো আবিদ। তারপর সবাই একসাথে খেতে বসলো। ফারিয়া নিজে খাচ্ছে, সাথে আবিদাকে খাইয়ে দিচ্ছে। মনে হচ্ছে একজন মা তার সন্তানকে অতি আদর করে ধরে বেঁধে খাইয়ে দিচ্ছে। সেদিকে তাকে দুটো চোখ জুড়িয়ে যায় আবিদের। তার ছোট্ট পরিবারের সীমাহীন অর্থের অভাব থাকলেও সুখের কোনো কমতি নেই। মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুক্রিয়া আদায় করলো আবিদ। আবিদ ও ফারিয়া দুজনেই রেডি হয়ে একসাথে বাসা থেকে বেরিয়ে পড়লো। ফারিয়ার সাথে রিক্সা করে পরীক্ষার হল অব্দি এসেছে আবিদ। এক্সাম কেমন না কেমন হয় এ নিয়ে ফারিয়া ভীষণ নার্ভাস ফিল করছে। চোখে মুখে চিন্তার ছাপ। তা দেখে আবিদ ফারিয়ার কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, এত ভয় পাচ্ছ কেন ফারিয়া? ভয়ের কী আছে বোকা? একদম চিন্তা করবে না তো। হাবিজাবি চিন্তা না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে তোমার। ফারিয়া এতটুকুতে যেন ভরসা পেল। খারাপ সময় কিংবা ভালো সময় এমন একটা ভরসার হাত সবারই প্রয়োজন। দিন শেষে প্রিয় একজন মানুষের খুব প্রয়োজন, যার কাছে মুখে কিছু বলতে হয় না, অনায়াসে মানুষটা সব কিছু বুঝে দেয়। ফারিয়ার ভিতরটা শিহরিত হচ্ছে বারংবার। তার মতো এতিম একটা মেয়ের জীবনে এমন একজন মানুষ আল্লাহ মিলিয়ে দিয়েছে। হুট করে আবিদের হাতটা শক্ত করে ধরল ফারিয়া। হঠাৎ ফারিয়ার এমন আচরণে আবিদ চমকালো। আশেপাশে মানুষজন তাকায় হয়ে দেখছে তাদের। আবিদ হাত ছাড়ল না, বরং লোকচক্ষু পরোয়া না করে মৃদু হেসে হাতের বন্ধনটি আরও একটু শক্ত করে সামনের দিকে অগ্রসর হলো। এরই মধ্যে পরীক্ষার সময় হয়ে আসছে প্রায়। ফারিয়াকে ভিতর অবধি পৌঁছে দিয়ে আবিদ নিজে দোকানে চলে গেল। কয়েক সপ্তাহ গত হতে শিলা ঢাকা থেকে সাংসারিক জিনিসপত্র নিয়ে বাবার বাড়িতে থেকেছে। যত চেষ্টা করছে বাবার বাড়ি থেকে দূরে থাকতে, নিয়তি যেন আরও বেঁধে বেশি করে এখানে আনছে। মাঝপথে জীবনটা যেন থমকে গেল তার। কোনো কুল কিনারা মিলছে না যেন। অসুস্থ মেয়েটা এখন আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। হাত পা নড়াচড়া করতে পারছে না এখন। উন্নত চিকিৎসা করার মতো সামর্থ্য তার কাছে অবশিষ্ট নেই। স্বামীর সাথে সাথে হারিয়ে গেছে আর্থিক অবস্থা। বিছানায় বসে ধুকে ধুকে মরছে মেয়েটা, অথচ মা হয়ে নীরবে চোখের অশ্রু বিসর্জন ছাড়া কিছুই করতে পারছে না। বাইরে কাজ করতে গেলে স্বামীর কর্মের জন্য তিক্ত কথা বলে মনটা বিষিয়ে দেয় লোকজন। পরিবারের একজন আরেকজনের অপকর্মের জন্য গোটা পরিবারের লোকজন জীবন নরকে পরিণত হয়। অনেক সময় বাবা মায়ের করা পাপের দায়ভার সন্তানে বহন করতে হয়। সৃষ্টিকর্তার বিচার বড্ড আজব। সেই সাথে ভাইয়ের বউয়ের অযথা কটু কথা খাবার নিয়ে খোঁটা শুরু হয়ে গেছে। মাটা বেঁচে আছে বলেই ঠাঁই মিলছে এখানে। মায়ের জন্য পারছে না ঘর থেকে ধাক্কা দিয়ে বের করতে।
শিলা উদাসীন হয়ে মেয়ের পাশে বসে জীবনের হিসাব মেলাতে ব্যস্ত। কি পেল এই জীবনে সে? প্রাপ্তি বলছে কিছুই চোখে ঠেকছে না। হঠাৎ ঝংকার একটা কণ্ঠস্বর কানে আসতে সজ্ঞান ফিরল শিলা। অপর প্রান্তে থাকা ভাবি হুঙ্কার ছেড়ে বলল, এই যে জমিদারের কন্যা, আর কতদিন মেয়ের পাশে বসে বসে ভাইয়ের অন্ন ধ্বংস করবে? এদিকে কাজ করতে করতে আমি মরেই যাচ্ছি, আর নবাব ঘরে বসে রান্নাঘরে থালা বাসন খুলে ধুয়ে রান্না করো? আমি এত কাজ ১৪ গোষ্ঠীর সবাইকে খাওয়াতে পারবো না। ভাবির কটু কথা শুনে চুপ করে বিনা বাক্যে চলে গেল শিলা। এই কথার আঘাতে থেকে তার যে মনের বিষণ্ণতা মেঘের পরিমাণ বেশি, যা কাউকে বলা যায় না আর না সহ্য করা যায়। নিয়তি বোধহয় কিছু মানুষকে আজন্মকাল দুঃখ কষ্ট সহ্য করতে পৃথিবীতে পাঠিয়েছে। এরা সারাদিন হয়রানি হয়ে একটু শান্তি একটু সুখ খুঁজে, দিন শেষে এই শান্তিটুকু পায় না। পেলে নিয়তি বেশি দিন ভাগ্যে রাখে না। আজকে আজন্মকাল এই মানুষগুলো হতাশাগ্রস্ত হয়ে বেঁচে থাকে একটু সুখের আশায়। শিলা যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকালো ভাবি। তা দেখে অসুস্থ মেয়েটা নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। দীর্ঘ সময় নিয়ে আজ সম্পূর্ণ শেষ হলো ফারিয়ার পরীক্ষা। সময়টা রাত। আবিদ এখনও দোকানে। আবিদা মায়ের কাছে হঠাৎ বিরিয়ানি খাবার জন্য বায়না করছে। আজ অনেক দিন পর রান্নাঘরে মেয়ের জন্য বিরিয়ানি রান্না করছে ফারিয়া। এই কয়দিন ফারিয়াকে কিচ্ছু একটা কাজ করতে দেয়নি সুমনা বেগম। আজও রান্নাঘরে সুমনা বেগম ফারিয়াকে সাহায্য করতে এসেছিল, কিন্তু ফারিয়া তাকে কিছু করতে না দিয়ে রুমে গিয়ে বিশ্রাম করতে বলল। শাশুড়িদের কি সব সময় কাজ করতে হয়? ছেলের বউরা যখন অসুস্থ কিংবা ব্যস্ততার মধ্যে থাকে, তখন বিবেক খাটিয়ে একটু একটু কাজকর্ম সুন্দর আচরণ করলে বউদের মনে অনেকটা জায়গা করে নেওয়া যায়। সুমনা বেগমের কাজকর্মের কারণে ফারিয়া শাশুড়ির প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। দিন দিন তার প্রতি যত্নশীল আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র সুমনা বেগমের ব্যবহারের জন্য। সুমনা বেগম শুয়ে শুয়ে আবিদার সাথে কথা বলছে। এরই মধ্যে ফারিয়া রান্না শেষ করে এক হাতে বিরিয়ানি, অন্য হাতে এক গ্লাস গরম দুধ নিয়ে শাশুড়ির রুমে প্রবেশ করলো। হাতে থাকা গ্লাসটি সুমনা বেগমের দিকে এগিয়ে দিয়ে বলল, আম্মা নিন, গরম গরম দুধটা খেয়ে নিন। সুমনা বেগম শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, আর কত আমাকে খাওয়াবি মা? তুই নিজেও একটু খা ঠিকঠাক। আমি বুড়ো মানুষ, আর কত খাবো? কয়দিন পরে এমনিতেই মরে যাব। একদম গাছবের কথা বলবেন না আম্মা। ছোটবেলা থেকে মাকে হারিয়ে বহু কষ্টে মানুষ হয়েছি আমি। বড় হয়ে বিয়ের পর মায়ের মতো একজন মা পেয়েছি, তাকে এত তাড়াতাড়ি হারাতে চাই না। আপনাকে অনেক বছর বাঁচতে হবে আম্মা। পুনরায় আমি মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত হতে চাই না। আপনার শরীর দুর্বল, ডক্টর পুষ্টিকর খাবার খেতে বলেছেন, বেশি বেশি ভুলে গেছেন। খেয়ে পুরোপুরি সুস্থ হন আপনি, আর আমাকে মেয়ের মতো বেশি বেশি শাসন করুন, আদর করুন। কি যেন ছিল ফারিয়ার কথায়। অতি আনন্দে সুমনা বেগমের চোখ দুটো ভিজে গেল। ফারিয়ার একটা হাত নিজের হাতের মুঠে নিয়ে ভেজা কণ্ঠে বলল, তুই অনেক ভালো মনের মানুষ। এভাবেই থাকিস সারা জীবন। আল্লাহ তোকে হাজার বছর বাঁচিয়ে রাখুক। তুই অনেক অনেক বেশি সুখী হ। তোর এই মায়ের দোয়া তোর সাথে সবসময় আছে। সুমনা বেগমের কথা শেষ করে দ্রুত চোখের জলটুকু মুছে হাসি মুখে অর্ধেক পরিমাণ দুধ খেয়ে নিল। বাকি অর্ধেক ফারিয়ার মুখে সামলে ধরে বলল, নে তুই এইটুকু সময় খেয়ে নি। ফারিয়া মৃদু হেসে বিনা বাক্যে খাওয়া শুরু করলো। এতে যেন রয়েছে মায়ের ভালোবাসার ছোঁয়া, মায়ের উষ্ণ ছোঁয়া। তবু মিস করতে চায় না ফারিয়া। সুমন এবং অপালক নয়ে এক মায়াবী কন্যাকে দেখছে। চোখে মুখে যেন হাজারো মায়ের লেপ্টে আছে মেয়েটার। গায়ের রংটা শুধু কালো, কিন্তু মনটা ভীষণ কোমল এবং একদম স্বচ্ছ। সবসময় মন থেকে মেয়েটার সুখ কামনা করে সুমনা বেগম। ঘড়ির কাঁটার সময় ১১টার দেশ জানান দিছে। ফারিয়া এতক্ষণ আবিদার সাথে সময় কাটাচ্ছিল। এই মেয়েটার সাথে তার আত্মার সাথে মিশে গেছে। আবিদা যখন আম্মু বলে ডাক দেয়, ফারিয়া শুনতে বেশ লাগে। এই আম্মু ডাকটা যেন বারংবার মনে করিয়ে দেয় সে একজন মা। বাচ্চা মেয়েটা এই অল্প সময়ে কতদিনে পুরোপুরি মিশে গেছে। গর্ভে সন্তান জন্ম হলেই শুধু মা হওয়া যায় না। আবিদা তাকে মায়ের অনুভূতির সাথে পরিচয় করে দিয়েছে। এই অনুভূতির স্বাদ ভীষণ মিষ্টি, অতি স্নিগ্ধতা ছড়িয়ে আছে এই অনুভূতিতে। কিছু কিছু সম্পর্ক তৈরি হয় আত্মা থেকে, তেমনি আবিদা তার গর্ভে সন্তান না হয়ে আত্মার সন্তান হয়েছে। রাত অনেক হয়েছে, তা দেখে আবিদাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল ফারিয়া। সুমনা বেগমও ঘুমিয়েছে, শুধু সজাগ রয়েছে ফারিয়া। কেননা আবিদ এখনও বাসায় আসেনি, তার জন্য অপেক্ষা করছে। যদি আবিদ ফোন করে জানিয়ে দিয়েছে আজ ফিরতে দেরি হবে তার, তবুও ফারিয়া অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে প্রিয় পুরুষটির জন্য। মাঝে মাঝে প্রিয় মানুষটির জন্য রাত জেগে অপেক্ষা করতে ভীষণ ভালো লাগে। ফারিয়া মুচকি হেসে সময় কাটানোর জন্য একটা কাঁথা সেলাই করতে বসেছে। ঘণ্টাখানেক বাদ কাঁথা সেলাই করে রেখে দিয়েছে কাঁথা, অথচ এখনও মানুষটা আসছে না। এবার ভীষণ চিন্তিত হলো ফারিয়া। ফোন হাতে নিয়ে আবিদের নাম্বার ডায়াল করতে কানে ভেসে আসলো দরজায় কড়া নাড়ার শব্দ। ফারিয়ার অধরে কোনো মিষ্টি হাসি ফুটল। তার আর বুঝতে বাকি রইল না কে এসেছে। ফোন রেখে দ্রুত দরজা খুলল। কড়া নাড়ার সাথে সাথে দরজা খুলে গেল। মানে মেয়েটার জন্য এত রাত অবধি অপেক্ষা করছে, ভাবতেই সারাদিনের পরিশ্রম উবে গেল আবিদের। তার মুখে মিষ্টি হাসি দেখা গেল। প্রিয় মানুষটা ঘামে ভেজা ক্লান্ত মুখ, অথচ মুখে হাসি, যা দেখে ঠোঁটের হাসিটা গাঢ় হলো ফারিয়ার। আবিদ ভেতরে প্রবেশ করতে মৃদুকণ্ঠে বলল, জেগেছিলে কেন ঘুম বাদ দিয়ে? আমি তো বলেই দিয়েছিলাম ফিরতে দেরি হবে। বা রে, তুমি বাসায় না আসা অবধি ঘুমিয়েছি কখনো? তুমি বাইরে থাকলে আমার বড্ড চিন্তা হয়, সেখানে ঘুম কী করে আসে বলো তো? তোমার জন্য অপেক্ষা করতে ভীষণ ভালো লাগে। আবিদের পা জোড়া থেমে গেল।
দৃষ্টি স্থির করলো ফারিয়ার মুখগণে। ফারিয়ার সহজ স্বীকারোক্তি শুনে তৎক্ষণাৎ বলার মতো কিছু খুঁজে পেল না আবিদ। সত্যিই তো সেই শুরু থেকে আবিদ দোকান থেকে না আসা অব্দি ফারিয়া রাত জেগে অপেক্ষা করে। ফিরলে একসাথে ডিনার করে ঘুমাবে। আবিদকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিয়া তাড়া দিয়ে বলল, কি হলো? এভাবে তাকিয়ে না থেকে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বাড়তেছি। আবিদ মুচকি হেসে চলে গেল। তারপর দুজনে মিলে একসাথে ডিনার করে রুমে আসলো। ফারিয়ার চুল আস্তে আস্তে হঠাৎ আবিদ এসে পকেট থেকে একটা গোলাপ ফারিয়ার চুলে গুজে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শুভ জন্মদিন আবিদের আম্মু। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমার জন্য। ফারিয়া চমকে গেল, বিস্মিত হয়ে চেয়ে রইল তার প্রিয়তম পুরুষটির দিকে। আজ তার জন্মদিন ছিল, তারই তো মনে ছিল না। অথচ মানুষটা কত ব্যস্ততার মধ্যে ঠিকই মনে রেখেছে। এই প্রথম কেউ তাকে এইভাবে উইশ করছে, তাও আবার তার সব থেকে প্রিয় মানুষটা। ফারিয়া অতি আনন্দে বাগরুদ্ধ। মেয়েদের খুশি করতে আসলে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। প্রিয় মানুষের থেকে একটু সময় ছোট ছোট উপহার পেলে এরা বেজায় খুশি। ফারিয়াকে এইভাবে নিশ্চুপ থাকতে দেখে আবিদ ভুরু কুচকে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আবিদার আম্মু, তুমি খুশি হওনি? ফারিয়া নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। অতি আনন্দের চোখ থেকে গুলো গড়িয়ে পড়লো। হঠাৎ ফারিয়াকে কাঁদতে দেখে ভরকে গেল আবিদ। ব্যস্ত হয়ে ফারিয়ার গাল ছুঁয়ে বলল, আরে কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলো আমায়। কোথাও কষ্ট হচ্ছে? প্রিয় মানুষের আদুরে স্পর্শে কান্নার গতি বেড়ে গেল ফারিয়ার। হুড়মুড় করে আবিদের বুকে মাথা রেখে কান্নারত কণ্ঠে বলল, সব কান্নার কষ্টের হয় না জানো। আমি ভীষণ খুশি হয়েছি আদিবার আব্বু, ভীষণ খুশি। মা মরার পর থেকে জীবন থেকে হারিয়ে গিয়েছিল। তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আল্লাহ আমাকে পুনরায় চাওয়ার থেকে বেশি কিছু দিয়েছে। তোমাদের সবাইকে নিয়ে আমি হাজার বছর বাঁচতে চাই। প্লিজ আমার হাতটা কখনো ছেড়ে দিও না, তাহলে যে আমি বাঁচতে পারবো না। তোমাকে আমি ভীষণ রকমের ভালোবাসি আবিদার আব্বু, সত্যি ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া নিজেকে খুব অসহায় মনে হয়। জীবনের শেষ দিন পর্যন্ত আমার তোমাকে লাগবে। এসব কি বলছো ফারিয়া? প্লিজ কান্না করো না। আমি তোমাকে ছেড়ে দিব না কেন? তোমার মতো অতি নগণ্য ভেঙে যাওয়া মানুষটিকে তুমি নতুন করে হাসতে শিখেছো। নতুন করে তোমাকে আমি কবু হারাতে চাই না ফারিয়া। আমার জীবনের শেষ দিন অবধি আমি তোমাকে চাই ফারিয়া। বলে আবিদ ফারিয়ার কপালে ভালোবাসার পরত ছুঁয়ে দিল। শক্ত করে নিজের বাহুডারে আবদ্ধ করে নিল। আকস্মিকভাবে ফারিয়ার কান্না থেমে গেছে। সে চুপটি করে পড়ে রইল আবিদের প্রশস্ত বুকে। একটু বুকেই লুকিয়ে পড়ে পরম শান্তি। দুজনের মধ্যে নীরবতা বিরাজমান। শুধু অতি কাছ থেকে দুজন দুজনকে গভীরভাবে অনুভব করছে। কাক ডাকা ভোর। ঋতু শুয়ে আছে রাস্তার পাশে। তার কাছে দিনরাত সবই সমান। তার অবস্থা দিন দিন শোচনীয়। শরীরে বিভিন্ন জায়গায় ফোসকা ফোসকা পড়ে চামড়া উঠে গেছে। তা থেকে মাছি ভন ভন করে উড়ে উড়ে তাদের খাবার সন্ধানে করছে। এত দুর্দশা, অথচ সে এখনও বেঁচে রয়েছে পৃথিবীতে। এখন নিজে চলার শক্তিটুকু অবশিষ্ট নেই দেহখানা। অচল দেহখানা, শুধু নিঃশ্বাসটুকু ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই। পেটের ক্ষুধায় বাকিটুকু কাতর হয়ে গেছে। মানুষজন তাকে দেখলে আজকাল নাক সিটকিয়ে চলে যায়। একটু খাবারের জন্য তীব্র হাহাকার করে মেয়েটা, অথচ মানুষ শুনেও না শোনার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। যাদের মনে অধিক মায়া তারা মাঝে মাঝে কিছু খাবার দেয়। এইটুকু খেয়ে যায় দিন, যায় রাত একাকী। কি আজব! দিনরাত আল্লাহর কাছে মৃত্যু কামনা করছে, অথচ মুক্তি যেন মিলছে না এই করুণ পরিস্থিতি থেকে। নিজের ভাগ্যের উপর নিজের মায়া হয় ঋতুর। ইস, কি জীবন তার কি হয়ে গেল! ঋতু সচরাচর মাথার উপরে থাকা বিশাল আকাশটার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। মনের সমস্ত কথা তার কাছে মেলে ধরে। তার তো প্রিয় কেউ নেই, সে মনোযোগ দিয়ে তার কথা শুনবে। এই আকাশটাই তার একমাত্র আপনজন। ঋতুর চারপাশে মানুষজন কোলাহল। একটু খাবারের জন্য একজনের নিকট হাত পেতে চিৎকার দিয়ে দিয়ে বলছে, আমায় একটু খাবার দাও, খুব ক্ষুধা পেয়েছে, দয়া করে কেউ একটু খাবার ভিক্ষা দাও। কেউ কিছু দিল না। মানুষ এত নিষ্ঠুর কেন? তার ভাঙা হৃদয় করুণ পরিস্থিতি কারো চোখে পড়ছে না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে প্রশ্ন করল ঋতু, আচ্ছা আকাশ, বলো তো জীবন এত জটিল কেন? ঋতু যেন গায়েবীভাবে শুনতে পাচ্ছে আকাশটা মৃদু হেসে তাকে বলছে, জীবন সহজ থাকে মেয়ে, শুধু তোমার নিজেরাই কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভুল মানুষকে অন্ধ করে তোমার জীবনটাকে জটিল করে তোলো। গায়েবী উত্তর শুনে ঋতু ক্ষতগুলো পুনরায় জাগ্রত হলো। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছা করছে, কিন্তু কান্নারা যেন সাথে সাথে হারিয়ে গেছে। কতদিন তার কান্না করা যায়, যন্ত্রণাগুলো এখন অভ্যাসে পরিণত হয়েছে। এখন আর চাইলেও কাঁদতে পারে না। বুক চিরে বেরিয়ে আসলো ভারী দীর্ঘশ্বাস। সাথে সাথে আফসোস, ইস, যদি সে জসিমকে অন্ধবিশ্বাস না করতো তাহলে হয়তো জীবনটাও সুখময় ভরে থাকতো। শেষ পরিণতি দীর্ঘশ্বাস আর আফসোস ছাড়া কিছুই করেনি। হঠাৎ রাস্তায় একজোড়া কাপেল দেখে চোখ আটকে গেল ঋতুর। অপালক নয়নে তাকিয়ে রইল সেদিকে। ছেলেটার কোলে একটা ছোট্ট বাচ্চা, আবার এক হাত শক্ত করে ধরে রয়েছে একটা মেয়ে। আহা, তাকেও যদি কেউ এভাবে ভালোবেসে আগলে রাখলো। পরক্ষণে মনে হচ্ছে তারই তো এমন একটা ভরসার হাত ছিল, একটা বিশ্বস্ত আবির ছিল। মানুষটাকে ঠকিয়ে ভাগ্যের কাছে নিজে ঠকে গেছে। এরই মধ্যে কেউ একজন ঋতুর কানে তার ছেলের সাথে বলতো, এখন আর আফসোস করে লাভ নেই, সময় ঠিক বদলা নেয় ঋতু। যারা অতিরিক্ত ভালোবাসা পায়
তারা ভালোবাসা ধরে রাখতে পারে না কবুও। তারা সবসময় সঠিক ভালোবাসাকে অবহেলা করে। এই মানুষগুলো আবার জীবনে একটা সময় গিয়ে সামান্য একটু ভালোবাসা পাবার জন্য চিৎকার করে কাঁদে। কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না। কারণ সময় ঠিক তার প্রতিশোধ নেয়। আরও কয়েক সপ্তাহ পর চলে গেল। ফারিয়ার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। তাই আজ ফারিয়াকে ডাক্তারের কাছে নিয়ে আসছে আবিদ। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছে অন্য কোনো সমস্যা নেই, ফারিয়া মা হতে চলেছে। খবরটা শুনে সবাই ভীষণ খুশি। আবিদও খুশি হয়েছে পরক্ষণেই। কিছু একটা ভেবে চিন্তিত, তবু ফারিয়াকে তা বুঝতে দিল না। দুজন মিলে ঘণ্টাখানেক হয়েছে বাসায় এসেছে। বাসায় এসে আবিদ মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে আছে। তার ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে ভীষণ। গভীরভাবে ভাবছে সে, ফারিয়া যখন নিজের বাচ্চা হবে তখন কি আবিদাকে মায়ের মতো স্নেহ করবে? নিজের বাচ্চা পেয়ে কি ফারিয়ার আচরণ পাল্টে যাবে? তখন কি হবে তার ছোট্ট আবিদার? ছোট্ট মেয়েটা কি আজন্মকাল যাবে কষ্ট পেয়ে? আবিদের সমস্যা ধরতে বেশি সময় লাগলো না ফারিয়ার। তার তীক্ষ্ণ দৃষ্টি থেকেই ধরে ফেলল আবিদের পরিবর্তন। ফারিয়া রুমে এসে আবিদের পাশে বসে কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলে, চিন্তা করো না আবিদ। তার আব্বু, আমার 10টা সন্তান হলো, আবিদের জায়গা ঠিক আগের মতোই রয়ে যাবে। ফারিয়া আমাদের বড় মেয়ে, ওর মুখেই আমি প্রথম আম্মুর ডাক শুনেছি। মেয়েটা আমার গর্ভের সন্তান না হোক, আমার আত্মার সন্তান। ওর জন্য আমার ভীষণ মায়া হয়। বিশ্বাস করো আবিদার আব্বু, ওর জায়গাটা কখনো নড়ে বড়ে হবে না। নিজের মনের কথা ফারিয়ার মুখে শুনে চমকালো আবিদ। মনে মনে ভরসা পেল ফারিয়ার কথায়। আবেগপ্রত হয়ে এক হাতে ফারিয়াকে জড়িয়ে ধরে বলল, তুমি এত ভালো কেন ফারিয়া? ফারিয়া হেসে বলল, তুমি যে অনেক ভালো, তাই আমিও ভালো। কথা শেষে ফারিয়া দু হাতে বাবা মেয়েকে দুজনকে জড়িয়ে ধরল। আবিদার কপালে গভীর চুমু দিল। পরদিন সকালে আবিদ নাস্তা করে রুমে শুয়ে আছে। আজ আর দোকানে যাবে না। একটু পর মাকে বরিশালের সদরে ডাক্তারের কাছে নিয়ে যাবে। প্রতি 4 মাস পর পর সুমনা বেগমকে একবার টেস্ট করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। আজই সেই তারিখ। এরই মধ্যে ফারিয়া রুমে শুয়ে এসে পাশে শুয়ে পড়ল। তারপর মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আবিদের মুখশ্রীর পানে। ফারিয়ার মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষটি তার স্বামী। মানুষটি এত সুন্দর কেন? নাকি শুধু তার চোখে আবিদ সব থেকে সুদর্শন? উত্তর মিলাতে পারল না ফারিয়া। ফারিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আবিদের অস্বস্তি হচ্ছে। তবু স্মিত হেসে বলল, এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি, যত দেখছি ততবার প্রেম পেয়েছি। আচ্ছা একটা কথা বলি, বলো। জানো, তোমাকে দেখলে আমার শুধু প্রেম প্রেম পায়, শুধু ভালোবাসতে ইচ্ছে করে তোমায়। আচ্ছা এই ব্যাপার, কতদিন থাকবে তোমার এই প্রেম? নাকি সময়ের সাথে সাথে ভালোবাসা প্রেম হারিয়ে যাবে? আবিদের কথায় ক্ষীণ হাসলো ফারিয়া। কয়েক মিনিট সময় নিয়ে হুট করে আবিদকে জড়িয়ে ধরে মায়াবী কণ্ঠে বলল, আমি বারবার তোমার প্রেমে পড়বো, আমি অসংখ্যবার তোমার প্রেমে পড়বো। যতটা কাছে কিংবা দূরে থাকি না কেন, শত মাইল দূরে থেকেও তোমার প্রেমে নিজেকে হারাবো। যদি বলি তোমার সাথে আমার প্রেম জন্ম জন্মান্তরে, যদি বলি তোমার সাথে আমার প্রেম ইহকাল পরকালের, আমি বৃদ্ধ বয়সে নতুন করে তোমার প্রেমে পড়বো। তোমার সাদা চুলের প্রেমে, তোমার মুখ ভর্তি দাড়ির প্রেমে, তোমার ভাঁজ পড়া গালের প্রেমে, তোমার চশমা পড়া আর চোখে তাকানোর প্রেমে। আমি তখন নতুন করে আবারও প্রেমে পড়বো। তুমি বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিবে, হাতে একখানা পত্রিকার হাতে মাঝে মাঝে পানে তাকাবে। আমি তোমার তাকানো দেখে আবারও প্রেমে পড়বো। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও আরেকবার তোমার প্রেমে পড়তে চাই। তোমার পানে চেয়ে তোমার প্রেমে পড়ে পৃথিবী থেকে শেষ বিদায় নিতে চাই। আমি বারবার তোমার প্রেমে পড়বো। আজন্মকাল তোমাকে ভালোবাসবো আবিদা রাখবো। এত যে কাছে আসতে চাও, কতটুকু সংযম আছে তোমার? এত যে ভালোবাসতে চাও, কতটুকু উত্তাপ সইতে পারবে তুমি? নিজেকে সংযম রেখে তোমার কাছে মোটেও আসতে চাইছি না আমি। আমি বেসামাল হয়ে হুটহাট তোমার সাথে নিজেকে জড়াতে চাই প্রিয়। তোমার ভালোবাসার উত্তাপে নিজের বারংবার পোড়াতে চাই। আবিদ শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল ফারিয়াকে। তারপর দুষ্টু হেসে ফারিয়াকে ফিসফিস করে বলল, এবার না হয় একটু বেসামাল হয়ে যায়, কি বলো? এরই মধ্যে সুমনা হাঁক ছেড়ে ডাকলো, কই রে আবিদ, তোর হলো? আর কতক্ষণ লাগবে? আমার কিন্তু রেডি হওয়া শেষ, কতক্ষণ বসে থাকবো? আমি তাড়াতাড়ি কর। মায়ের কথা হুঁশ ফিরল দুজনের। ফারিয়ার কপালে চুমু খেয়ে আবিদ পুনরায় ফিসফিস করলো, বলো, বাসায় আসি, তারপর দেখাবো আমার ভালোবাসার উত্তাপ কতটা সহ্য করতে পারো। ফারিয়া মুচকি আসলো। আবিদ আবারও বলে, সাবধানে থেকো আবিদার, ও নিজের খেয়াল রেখো। আচ্ছা তুমি সাবধানে থেকো। আবিদ কিছুক্ষণের মধ্যে মাকে নিয়ে রওনা হলো। ফারিয়া ও আবিদা তাদের সাথে গেট অব্দি আসলো। আবিদ মেয়েকে কোলে নিয়ে আদর দিয়ে বলল, দুষ্টুমি করবে না একদম, আম্মুর কথা শুনে, ঠিক আছে মা? আচ্ছা বাবাই, তুমি আমার জন্য আর আম্মুর জন্য এতগুলো চকলেট নিয়ে এসো। আবিদ মৃদু হেসে সম্মতি জানালো। সুমন এবং ফারিয়া মাথায় স্নেহাতুর হাত বুলে দিয়ে বলে, সাবধানে থাকিস মা। পরন্ত বিকেল ডাক্তার দেখে সব কিছু গুছিয়ে বাসায় আসার জন্য বাসে উঠল মামি। আহামরি জটিল কোনো সমস্যা এখন আর নেই সুমনা বেগমের। সব কিছু নর্মাল জানিয়ে দিছে ডাক্তার। তা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আবির। যথাসাধ্য চেষ্টা করে শেষ বয়সটায় মাকে একটু শান্তি দিতে মায়ের মুখের দিকে তাকিয়ে চেয়ে রইল আবিদ। ইস, মায়ের মুখে এত মায়া কেন? মায়ের দিকে তাকিয়ে থাকতে যেন আবিদের চোখ দুটো অন্যরকম শান্তি খুঁজে পায়। সুমনা বেগম বড্ড তৃষ্ণা লাগছে। এরই মধ্যে আবিদ জিজ্ঞাসা করলো, আম্মু খাবে কিছু? কিছু লাগবে তোমার? না বাবা, কিছু খাবো না, তবে পিপাসা লাগছে। আচ্ছা তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। আবিদ দ্রুত পায়ে বাস থেকে নেমে গেল। ছেলেটা যাওয়ার পানে এক পলক তাকিয়ে সুমনা বেগম জানলা থেকে বাইরের দৃষ্টি নিক্ষেপ করলো।
মিনিট খানিক পর হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে শুয়ে থাকা জীর্ণ শীর্ণ মলিন একটা মুখ। দীর্ঘদিন এক ছাদের নিচে বসবাস করার ফলে এই মুখটা চিনতে তেমন অসুবিধা হয়নি সুমনা বেগমের। উনি সেদিকে তাকে একদলা থুতু ফেলে দ্রুত জানলার কাজ বন্ধ করে মনে মনে বিড়বিড় করে পড়ল, কর্মের বীজ যেভাবে বপন করবে সেভাবেই ফল পাবে। কর্মের ফল কখনো বিফলে যায় না, কখনো না। সমাপ্ত। অন্ধবিশ্বাস ৩য় এবং শেষ পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।